নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগেই শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। সরস্বতী পুজোয় রক্তারক্তি, টেন্ডার ঘিরে রণক্ষেত্র ত্রিপুরা, জ্বলল বিজেপি নেতার বাড়ি। পাকিস্তানে বিয়ে বাড়িতে আত্মঘাতী হামলা, উড়ল ছাদ, এদিক ওদিক ছিটকে পড়ল দেহ, মৃত্যু 7 জনের, আহত কমপক্ষে 25। জগদ্দলে অর্জুনের বাড়ির সামনে যুবককে খুন, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের ছেলে। শাসক দলের হুকুমে কি চুপ পুলিশ, বিডিও অফিসের আসল ছবি দেখালেন বিরোধী দলনেতা। মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের। চাকরি দেওয়ার নামে 32 লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার অভিযুক্ত, উদ্ধার একাধিক আধার কার্ড। কেরলে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখকে দলীয় বৈঠকে রাহুল জানালেন। বিডিও অফিসে তাণ্ডবে মামলা রুজুর নির্দেশ, উদ্দেশ্য খারাপ ছিল না, সাফাই ফারাক্কার বিধায়কের। তৃণমূল নেতাদের গঙ্গার পার করতে দেব না, রেজিনগরে হুঙ্কার হুমায়ুন কবিরের। সরস্বতী পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ, 24 ঘন্টা পর আমবাগানে উদ্ধার জোড়া দেহ। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইউনুসকে তীব্র আক্রমণ, হাসিনার বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের ডাক। বিশ্বখ্যাত মৃৎশিল্পের আঁতুরঘর ঘূর্ণিতে উন্নয়নের ছোঁয়া, পথশ্রী প্রকল্পে 78 লক্ষ টাকার রাস্তার উদ্বোধন। কুচকাওয়াজের মহড়ার মাঝে রেড রোডে দুর্ঘটনা, ফিরল 10 বছর আগে বায়ুসেনা আধিকারিকের মৃত্যু স্মৃতি। ইসলামের চেয়েও প্রাচীন ভারত ইরান মৈত্রী, 3000 বছর পুরনো বন্ধুত্ব মনে করালেন খামেনেই সঙ্গী। সাধারণতন্ত্র দিবসে আগে মহানগরে ফের নিম্নমুখী পারদ, কতদিন থাকবে শীত? প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। ত্রিপুরার উনকোটি জেলার কৈলাস শহরে শুক্রবার তীব্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। টেন্ডার জমা দিতে আসা দুই বিরোধী গোষ্ঠীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তা হাতাহাতি এবং পরে ব্যাপক হিংসায় রূপ নেয়। সন্ধ্যার দিকে এলাকায় পাথর ছোড়া, দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। ঘটনায় গুরুতর আহত হন বিজেপির কৈলাস শহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও বিজেপি যুব মোর্চার নেতা অরূপ ধরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। কিছু অস্থায়ী যুব মোর্চা কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ করে এবং জনতাকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। কৈলাস শহর মহকুমা পুলিশ আধিকারিক রাহুল জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ান মোতায়েন করা হয়েছে। হিংসা নিয়ন্ত্রণে গিয়ে পাথরের আঘাতে 4 থেকে 5 জন পুলিশকর্মী আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয়। 24 ঘন্টা কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে গোটা এলাকা। তদন্ত শুরু হলেও শেষ খবর অনুযায়ী এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনা নিয়ে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা শাসক দল বিজেপিকে দায়ী করে বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তাই এই হিংসার জন্য দায়ী। অন্যদিকে বিজেপির মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ দাবি করেন, সরস্বতী পূজা মণ্ডপের সামনে সশস্ত্র যুবকদের হামলার চেষ্টায় সংঘর্ষের সূত্রপাত ঘটায়। উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিয়ের আনন্দ মুহূর্তের মধ্যেই ভয়াবহ বিভীষিকায় পরিণত হল। শুক্রবার ডেরা ইসমাইল খান জেলার একটি বিয়ে বাড়িতে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে 25 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ও প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে, ডেরা ইসমাইল খানের বাসিন্দা ও সরকারপন্থী নেতা নূর আলম মেহসুদের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান চলছিল। অতিথিরা নাচগানে ব্যস্ত থাকার সময়ই ভিড়ের মধ্যে ঢুকে এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। প্রচণ্ড শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একটি অংশের ছাদ ভেঙে পড়ে, ফলে উদ্ধার কাজে বড়সড় সমস্যা দেখা দেয়। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে পড়েন বলে প্রশাসন জানিয়েছে। নিহতদের মধ্যে একজন ছিলেন গুড তালিব, অর্থাৎ প্রাক্তন জঙ্গি, যিনি অস্ত্র ছেড়ে সরকারের কাছে আত্মসমর্পণ করেছিলেন। বাকি নিহতরা তার পরিবারের সদস্য বলে জানা গেছে। এছাড়াও শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মেসুদ,
যিনি জিগরি মেহসুদ নামেও পরিচিত, তিনিও নিহতদের মধ্যে ছিলেন। আহত ও মৃতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজন আহতের অবস্থা অত্যন্ত সংকটজনক। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং সম্ভাব্য সহযোগী জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। যদিও এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলায় দায় স্বীকার করেনি, তবুও সন্দেহের পর পাকিস্তান তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তানের দিকেই। অতীতে এই সংগঠন খাইবার পাখতুনখোয়া প্রদেশে একাধিক আত্মঘাতী হামলা চালিয়েছে। বারবার এমন রক্তক্ষয়ী ঘটনায় ফের প্রশ্ন উঠছে, এই অশান্ত প্রদেশে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত? ফের জগদ্দলে খুন, এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। মৃতের নাম ইসাক আহমেদ। ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে। খুনের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিস্ফোরক অভিযোগ করেছেন অর্জুন সিং, তবে তৃণমূলের দাবি পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে মূল অভিযুক্ত কাউন্সিলরের ছেলে নমিত সিং পলাতক। ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংয়ের ছেলে নমিত। তৃণমূলের সঙ্গে নমিতও যুক্ত। জগদ্দলের মেঘনা মোড়ে অর্জুন সিংয়ের বাড়ির সামনে লোহা চুরির সন্দেহে ইসাককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে নমিত সিং এবং তার দলবলের বিরুদ্ধে। জগদ্দল থানার পুলিশ শনিবার ইসাক আহমেদের দেহ ময়নাতদন্তের জন্য ব্যারাকপুর পুলিশ মর্গে পাঠিয়েছে। মৃত ইসাকের বাড়ি গারুলিয়ায়। তার এক দাদা সিআইএসএফে রয়েছেন। মৃতের পরিবারও এই নিয়ে এখনও মুখ খোলেনি। গত কয়েকদিনে এই নিয়ে নোয়াপাড়া এবং জগদ্দল থানা মিলিয়ে 3 জন খুন হলেন। নমিত সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অর্জুন সিং। তিনি বলেন, তার বাড়ির পাশে নমিতের একটি টর্চার চেম্বার রয়েছে, যেখানে বোমা রাখা হয়, মেয়েদের পাচার করে এনে রাখা হয়। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, নমিত সিংয়ের গ্যাং লোহা চুরির সঙ্গে যুক্ত। তারা লোহা চুরি করে বিভিন্ন জায়গায় রাখে। ওদের সন্দেহ হয় সেই লোহা চুরি করেছে ওই যুবক, সেজন্যই পিটিয়ে মেরেছে। মাস 8 আগে এই নমিত সিং তার বাড়িতে বোমা মেরেছিলেন বলে অভিযোগ করেন প্রাক্তন সাংসদ। নমিতকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে না পারায় সরব হয়েছেন তিনি। তার অভিযোগ, মূল অভিযুক্ত বাড়িতে আছেন, পুলিশ তার বাড়ির সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। যদিও ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের দাবি, পুলিশ তাদের কাজ করছে, অভিযুক্ত কেউ ছাড় পাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় রাজধর্ম পালন করেন বলে তিনি মন্তব্য করেন। দোরগোড়ায় বিধানসভা ভোট, সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলেই কেরলে নির্বাচন। এই আবহে শুক্রবার দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডের গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। অনেকেরই ধারণা ছিল এই বৈঠকেই কেরলের মুখ্যমন্ত্রী মুখ চূড়ান্ত হতে পারে। তবে বৈঠকে রাহুল গান্ধী স্পষ্ট করে জানিয়ে দেন, ভোটের ফল প্রকাশের পরেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউডিএফ ক্ষমতায় আসে। রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল। ভোটের আগে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করলে দলীয় দ্বন্দ্ব আরও বাড়তে পারত বলেই আপাতত নির্দিষ্ট কাউকে সামনে আনতে চাইছে না হাইকমান্ড। বৈঠকে কেরলের নেতাদের ঐক্য বজায় রাখার কড়া বার্তাও দেওয়া হয়েছে। সম্প্রতি কেরলের স্থানীয় নির্বাচনে তুলনামূলক ভালো ফল এবং প্রাথমিক সমীক্ষায় সামান্য এগিয়ে থাকার তথ্য কংগ্রেসের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এই পরিস্থিতিতে দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্পষ্ট জানিয়ে দেন, এখন দলের মধ্যে কোনো ধরনের বিতর্ক বা অন্তর্দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় খাড়গে লেখেন, কেরলের 3.5 কোটি মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে এবং কংগ্রেস রাজ্য প্রগতিশীল ও জনকল্যাণমূলক শাসন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এদিকে এই জরুরি বৈঠকে শশী থারুরের অনুপস্থিতি নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। যদিও তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে রাহুল গান্ধীর আগের সফরে অপমানিত বোধ করায় তিনি বৈঠকে যোগ দেননি বলে একাংশের দাবি। উল্লেখযোগ্যভাবে এক সমীক্ষায় শশী থারুরকেই মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে পছন্দের মুখ বলে মত দিয়েছিলেন বহু ভোটার। এসআইআর নিয়ে অসন্তোষের জেরে ফারাক্কা বিডিও দপ্তরে ভাঙচুর ও আধিকারিকদের হেনস্থা করার অভিযোগ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের প্রতি রুষ্ট নির্বাচন কমিশন। বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য মুর্শিদাবাদ জেলা শাসককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যদিও নির্দেশে 24 ঘন্টা অতিক্রান্ত হলেও বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো মামলা রুজু হয়নি ফারাক্কা থানায়। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে তদন্ত করতে জঙ্গিপুর মহকুমা শাসক
বৈঠককে নির্দেশ দিয়েছেন মুর্শিদাবাদের জেলা শাসক নিতিন সিংহানিয়া। জানা গিয়েছে, বিধায়কের বক্তব্য তদন্ত করে দেখবেন জঙ্গিপুর মহকুমা শাসক। এদিকে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন এফআইআর করার নির্দেশ দেওয়ার পরে জঙ্গিপুর মহকুমা প্রশাসনকে চিঠি দিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ফারাক্কার বিধায়ক। এসআইআরের কাজের দায়িত্বে থাকা ইয়ারোকে পাঠানো চিঠিতে মনিরুল জানান, নির্বাচন কমিশন তাদের আধিকারিক এবং ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল। তিনি সর্বদা সংবিধান মেনে চলেন এবং আইনের শাসনে বিশ্বাস করেন। তবে কোথাও হয়তো শব্দচয়ন ভুল হয়েছিল। গত 14 জানুয়ারি ফারাক্কার বিডিও অফিসের সামনে যা বলেছিলেন তা নির্বাচন কমিশনের মর্যাদা নষ্টের উদ্দেশ্যে বলেননি। ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করাও তার উদ্দেশ্য নয়। এরপর শুক্রবার বিকেলে নিউ ফারাক্কা এমএলএ ভবনের সামনে তৃণমূল যুব কংগ্রেসের এক সভায় বিরোধীদের তোলা গ্রেপ্তারির দাবি প্রসঙ্গে তিনি বলেন, মনিরুল ইসলাম যেখানে আছে সেখানে কারো কোনো চিন্তার কারণ নেই। সবার জন্যই আইনের দরজা খোলা আছে। আইনের মাধ্যমে লড়াই হবে। যদিও তদন্তের নির্দেশের ব্যাপারে তার কিছু জানা নেই বলে জানিয়েছেন মনিরুল। ইয়ারোকে চিঠিতে মনিরুল লেখেন, আমার বক্তব্যে কোনো খারাপ উদ্দেশ্য, উস্কানি বা আইন ভাঙা চেষ্টা ছিল না। যদি কেউ ভিন্ন অর্থ করে থাকেন তবে তা আমার অনিচ্ছাকৃত। আমি সবসময় প্রশাসন ও নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত এবং তাদের দেওয়া সমস্ত আইনসম্মত নির্দেশ মেনে চলব। সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরেনি দুই তরুণ। আজ শনিবার স্থানীয় আমবাগান একই গাছ থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। প্রাথমিক অনুমান দুই বন্ধু আত্মঘাতী হয়েছে, কিন্তু দুই পরিবারের দাবি বাড়ির কোনো ঝামেলা হয়নি। সবকিছু ঠিকই ছিল। দুই যুবককে খুনের পর ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের গোবিন্দপুরে। মৃত দুই তরুণের নাম রাকিবুল মণ্ডল ও রাজভদ্র। রাকিবুল স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তিনি একাদশ শ্রেণীর পড়ুয়া রাজ দত্তপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার সরস্বতী পুজো উপলক্ষে দুজন ঘুরতে বেরোন। রাত হয়ে গেলেও তারা বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। সকালে তাদের কাছে খবর যায় একটি আম গাছ থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। অনুমান দুই বন্ধু আত্মঘাতী হয়েছেন, কিন্তু কেন তার উত্তর পাওয়া যাচ্ছে না। রাকিবুলের এক জানান, সকালে বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু রাতে বাড়ি ফেরেনি। আমরা খোঁজাখুঁজি করেও পাইনি। সকালে নিখোঁজ ডায়েরি করতে যাব ভেবেছিলাম, তারপরই খবর আসে ওর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। রাজের বাবা বলেন, সকাল নাগাদ বাড়ি ছিলাম না। পরে জানতে পারি ও বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছে, তারপর আর ফেরেনি। সকালে খবর পাই আমবাগানে ছেলের দেহ পাওয়া গিয়েছে। দেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। কি করে মৃত্যু, খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সন্ত্রাসে ডুবে যাচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশি স্বার্থে বাংলাদেশের সম্পদ ও এলাকা কার্যত বিনামূল্যে দিয়ে বিশ্বাসঘাতকতার পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ তার। এই পরিস্থিতি তিনি ইউনূস সরকারকে ছুঁড়ে ফেলার ডাক দিয়েছেন। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন রয়েছে বাংলাদেশে, কিন্তু শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে। 2024 সালে বাংলাদেশ ছাড়ার পর ভারতে প্রথম সমাবেশে বক্তব্য রাখেন হাসিনা। দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে অডিও মেসেজে বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও শিরোনামে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হাসিনার আওয়ামী লীগ সরকারের একাধিক প্রাক্তন মন্ত্রী ও সদস্যরা। সশরীরে হাসিনা সেই অনুষ্ঠানে হাজির হননি, তবে দর্শক ভর্তি হলে তার বক্তব্য সম্প্রচার করা হয়। তাতে তিনি ইউনূসকে চোখা বিশেষণে বিদ্ধ করেন। ইউনূসকে খুনি, ফ্যাসিস্ট, সুদখোর, অর্থ পাচারকারী এবং ক্ষমতালোভী বিশ্বাসঘাতক বলে সম্বোধন করেন। হাসিনা বলেন, দেশ সন্ত্রাসের যুগে নিমজ্জিত। গণতন্ত্র এখন নির্বাসনে। জীবন ও সম্পত্তির কোনো নিরাপত্তা নেই। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে খুনি ফ্যাসিস্ট ইউনূস আমাদের প্রিয় মাতৃভূমিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন। এই পরিস্থিতিতে তিনি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বার্তা দেন, আশা ছাড়বেন না। তার আহ্বান, যারা আমাদের দেশকে ধ্বংস করতে চায় তাদের হাত থেকে আমাদের দেশকে ফিরিয়ে আনার লড়াইয়ে আমাদের সঙ্গে যোগ দিন। বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠন আমাদের সাহায্য করুন। 2024 সালে জুলাই মাসে বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলন যেভাবে রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত হয়েছিল, তার জন্য হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশে হাসিনার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডে সাজা শুনিয়েছে তারা। তদানীন্তন পুলিশের আইজি আবদুল্লাহ আল মামুনের 5 বছরের সাজা হয়েছে। হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হন মামুন।
যদিও বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই রায় মানতে নারাজ হাসিনা ও আওয়ামী লীগ গড়াপেটা করেই ওই রায় দিয়েছে বলে মত তাদের। পাশাপাশি ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের গণতান্ত্রিক ভিত্তি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ট্রাইব্যুনালের রায়ের পর হাসিনা বলেন, মৃত্যুদণ্ডের এই রায় চরমপন্থীদের খুনি মানসিকতার প্রমাণ। বোঝা যায় নির্বাচিত প্রধানমন্ত্রী ও বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে সরিয়ে দেওয়াই লক্ষ্য ছিল তাদের। বিচারের নামে প্রহসন হয়েছে বলেও দাবি করেন হাসিনা। সরস্বতী পুজোর পর আজও কিছুটা কমল তাপমাত্রা। সকালে শীতের আমেজ, সন্ধ্যা নাগাদও শীতের আমেজ। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা কুয়াশা, তবে আগামীকাল রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিক কাছে। 26শে জানুয়ারি সোমবার ফের পশ্চিমী ঝঞ্ঝা আসবে, তাতে বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি কুয়াশা, হালকা কুয়াশা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। মাঝারি কুয়াশা বা কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। আজ কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে। কাল সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। 1-2 ডিগ্রির মধ্যেই তাপমাত্রার ওঠানামা করবে। আগামী 7 দিন মূলত শুষ্ক আবহাওয়া, দিনের বেলায় শীত উধাও, সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আগামী 3 দিন উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশার সতর্কবার্তা বেশি দার্জিলিং ও উত্তর দিনাজপুরে। এই 2 জেলা ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। সোমবার সকাল পর্যন্ত এই সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। আগামী 5 দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের রাজনৈতিক উত্তাপ এক ধাক্কায় বাড়িয়ে দিলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। শুক্রবার সন্ধ্যায় বহরমপুরের রেজিনগর বিধানসভা এলাকায় এক জনসভা থেকে তিনি স্থানীয় তৃণমূল নেতাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। তার দাবি, দলের কর্মীদের উপর অত্যাচার হলে শাসক দলের নেতাদের গঙ্গার পার না করতে দেওয়া হবে। সভামঞ্চে মাইক্রোফোন হাতে হুমায়ুন কবির অভিযোগ করেন, পুলিশ প্রশাসনকে ঢাল হিসেবে ব্যবহার করে তার দলের কর্মীদের হেনস্থা করা হচ্ছে। তিনি বলেন, আমার কর্মীদের ওপর হাত দিলে বা পুলিশ দিয়ে ভয় দেখালে তার যোগ্য জবাব দেওয়া হবে। পরিস্থিতি এমন হবে যে তৃণমূলের নেতারা গঙ্গা পার করতে পারবেন না। তার এই মন্তব্যে রেজিনগর ও আশপাশের এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়। হুমায়ুনের তীব্র বক্তব্যে দলের কর্মীদের মধ্যে উন্মাদনা দেখা গেলেও সাধারণ মানুষের মধ্যে চাপা আতঙ্ক তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। ভোটের মুখে এই আক্রমণাত্মক অবস্থান শাসক দলের উপর চাপ বাড়াবে নাকি বিরোধীদেরই সুবিধা করে দেবে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেজিনগর এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে চলছে টহলদারি। এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ 24 তারিখ। এই ছিল আজকের বিশেষ খবর। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। নিয়মিত সঠিক খবর পেতে সংবাদ বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।